এর সুদর্শকটা প্রথম জবাবটি হলো যে ডিফেন্সের বন্ধুরা আইন অনুযায়ী আইনের অধীনে এবং আইনের পদ্ধতি অনুসরণ করে যদি তার ক্লায়েন্টকে তারা সার্ভিস দিত তাহলে সেই ক্ষেত্রে তার ক্লায়েন্ট সবচেয়ে বেশি উপকৃত হতো। তারা সেখানে ওই কাজটি না করে তারা যে দর্শন যে রাজনীতি বিশ্বাস করে এই ডিফেন্স করতে এসেও তারা সেই রাজনীতিটাই করে বেড়ায় এবং একই রাজনীতি তারা প্রচার মাধ্যমেও তারা প্রচার করে। এটা সমস্ত মামলাতেই তাদের বক্তব্য, তাদের মক্কেল নির্দোষ, তার এই মক্কেল সেই মক্কেল নয়। কাশেমের ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেনি। আপনাদের মনে আছে কি না, কাশেমের সহোদর বোনকে আনা হয়েছিল কাশেমের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, যে কাশেম চট্টগ্রামে ছিল না, বোনের বাড়িতে ঢাকাতে এসে অবস্থান করেছিল। সেইটি কিন্তু আমি নিজেই জেরা করেছি। জেরার মধ্য দিয়ে সেই সাক্ষ্যটি তারা কাশেম যে ঢাকায় ছিল সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এখন ট্রাইব্যুনালে ব্যর্থ হয়ে আজকে প্রচার মাধ্যমে যদি এই কথা বলা হয় যে, যেমন কিছুক্ষণ আগে শুনলাম যে ডিফেন্স কাউন্সিল বললেন যে ডালিম হোটেলের দালিলিক প্রমাণটি কি লাগবে, যারা ভুক্তভোগী যে ডালিম হোটেলে তারা নির্যাতিত হয়েছে এই ধরনের বললেন যে ডালিম হোটেলের দালিলিক প্রমাণটি কি লাগবে, যারা ভুক্তভোগী যে ডালিম হোটেলে তারা নির্যাতিত হয়েছে এই ধরনের 23 জন সাক্ষী তারা হলফ নিয়ে সাক্ষী দিয়েছে, জেরার সম্মুখীন হয়েছে। তারা নিজেরা বলতেছে দালিলিক সাক্ষীর চাইতে এই ভুক্তভোগী সাক্ষী শত গুণ আইন অনুযায়ী তার সাক্ষ্যমূল্য রয়েছে। ফলে ডালিম হোটেলের জন্য কোনো ওই দলিল দস্তাবেজ আর ম্যাপ লাগে না। যারা ভুক্তভোগী, যারা নির্যাতিত হয়েছে, মৃত্যুর গুহা থেকে ফিরত এসেছে, যে কাশেম যাকে খান সাহেব নামে যিনি পরিচিত ছিলেন, ওই ডালিম হোটেল টর্চার ছেলে, তারা আদালতে ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়ে বলেছে যে ডালিম হোটেলে তাদের নির্যাতন করা হয়েছে। ফলে এর চাইতে 23 জন সাক্ষী সন্দেহাতীতভাবে ডালিম হোটেলকে নির্যাতন হিসেবে প্রমাণিত করেছে। জনাব জিয়াদুল মালুম, আপনাকে ধন্যবাদ। যে ডালিম হোটেলের কথা বলা হচ্ছিল, সেই ডালিম হোটেল সম্পর্কে মানবতা বিরোধী অপরাধে আদালতের রায় মৃত্যুদণ্ডের পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলী ও তার সহযোগীদের বর্বরচিত হামলা সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে চট্টগ্রামের ডালিম হোটেল। সেই হোটেলে নির্যাতনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন বেঁচে থাকা স্থানীয় মুক্তিযোদ্ধা তাদের স্বজনেরা। ডালিম হোটেলকে মুক্তিযুদ্ধের স্মারক হিসাবে সংরক্ষণের পাশাপাশি অভিযুক্ত মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি তাদের। 1971 চট্টগ্রামের টেলিগ্রাফ রোডের পুরনো এই মহামায়া ভবন বা ডালিম হোটেলেই নির্যাতন চালাতো আলবদর বাহিনী। আর সে সময় চট্টগ্রামে বদর বাহিনীর প্রধান ছিলেন মীর কাসেম আলী। মীর কাসেমের নেতৃত্বে ডালিম হোটেল ছাড়াও টর্চার সেল ছিল নগরীর চামড়ার গুদাম ও দেওয়ানহাটে। বাঙালি মুক্তিযোদ্ধাদের উপর এসব নির্যাতন কেন্দ্রে চলত অমানসিক নির্যাতন। অমানবিক নির্যাতনের সেই দুঃসহ স্মৃতি হাতড়ে এখনও শিউরে ওঠেন ভুক্তভোগীরা। লাশ দিয়ে ওখান দিয়ে ফেলতো, ওটা তো ব্রুট কিলিং জায়গা মীর কাসেম আলীর। ওই তো প্রধান ছিল, আরগুলো তো ওর আন্ডারে ছিল। ওরা ওয়ার দিয়ে যে মারতো, উৎসব মারাটা একটা উৎসব। রাত্রিতে রক্তে বাথরুমে গেলে আমার রক্তের কথা আমাকে মনে হইতো না মানুষের। এবার সরাসরি কথা হলো চট্টগ্রামের সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং ডালিম হোটেলের নির্যাতনের শিকার জনাব নাসিরউদ্দিন চৌধুরীর সঙ্গে। জনাব নাসিরউদ্দিন চৌধুরী, সেই দিনের কোনো কথা কি স্পেসিফিক বা মীর কাসেম আলীর কথা কি আপনার স্মরণে আছে বা আপনি এই সম্পর্কে কিছু বলবেন এখন, জনাব নাসিরউদ্দিন চৌধুরী? আমি নভেম্বরের শেষ দিকে আমাকে নজিরা মসজিদের রোড ডালিম হোটেল থেকে মাত্র 200-250 গজ দূরে একটা বাড়ি আমার আশ্রয়স্থল ছিল। সেখান থেকে এক গভীর রাত্রে ধরে ডালিম হোটেলে নিয়ে আসে আলবদর বাহিনীর ছেলেরা। এনে এখানে 16 ডিসেম্বর স্থানীয় হাজারগল্লির লোকেরা দরজা ভেঙে বন্দীদের বের করা পর্যন্ত প্রতিদিন আমাদের উপর নির্যাতন চালানো হতো নানাভাবে। যে আমার কাছ থেকে যে তথ্য আদায় করতে চাইতো তারা, সেটা হচ্ছে যে তোমার সাথে আর কে মুক্তিযোদ্ধা আছে, তারা কোথায় আছে, তোমাদের অস্ত্রগুলো কোথায়, এইসব তথ্য বের করার জন্য লাঠি, কিল, চর, ঘুষি তো আছেই। তারপরে লাঠি দিয়ে সারা অঙ্গে প্রহার করা, লোহার রড দিয়ে বাড়ি দেওয়া, পা উপর দিকে ঝুলিয়ে মাথা নিচের দিকে ঝুলিয়ে দিয়ে প্রহার করা, ইলেকট্রিক শক দেওয়া, আবার চুল ছিঁড়ে ফেলা, সিগারেটের জ্বলন্ত সিগারেট চামড়ার দিয়ে অত্যাচার করা। এইভাবে নানাভাবে আমাদেরকে তারা অত্যাচার করেছে। মীর কাসেম আলীর নির্দেশে
তার উপস্থিতিতে এবং তার তত্ত্বাবধানে। মীর কাসেম আলী ছিল, আমি যেখানে এই যে আমার পাশেই ডালিম হোটেলের প্রধান, মানে আলবদর, চট্টগ্রামে আলবদর বাহিনীর প্রধান সংগঠক, প্রধান জল্লাদ। তার নেতৃত্বে ঢাকায় যখন মতিউর রহমান নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান এরা আলবদর বাহিনী গঠন করে, তখন চট্টগ্রামে মীর কাসেম আলী আলবদর বাহিনী গঠন করে এবং সেখানে 4টে জায়গায় ক্যাম্প স্থাপন করে। একটা হচ্ছে এই ডালিম হোটেল, আরেকটা হচ্ছে চাকতাই চামড়ার গুদাম, দোস্ত মোহাম্মদ পাঞ্জাবির বিল্ডিং, আরেকটা হচ্ছে পাঁচলাশ সালমা মঞ্জিল, আরেকটা দেওয়ানহাট দেওয়ান হোটেল। এই 4টে জায়গায় ক্যাম্প স্থাপন করে শহরের 4টে দিকে, তখন চট্টগ্রাম শহর ছোট ছিল, সেই শহরের 4টে জায়গায় তারা অবস্থান করে কারা কারা কোথায় কোথায় মুক্তিযোদ্ধারা আছে তাদেরকে খুঁজে বের করে এবং কারা কারা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করতেছে, ভাত খাওয়াচ্ছে, অর্থ দিচ্ছে, খবরাখবর আদান করছে। স্বাধীনতাকামী মানুষদেরকে এই আলবদর ক্যাম্পে নিয়ে এসে নির্যাতন করত। এইভাবে মীর কাসেম আলী চট্টগ্রামে একটা বিভীষিকার রাজত্ব কায়েম করে। চট্টগ্রামের মানুষ আজও 71-এর সেই দিনগুলির কথা স্মরণ করলে আতঙ্কে শিউরে ওঠেন, কারণ তারা তখন একটা আতঙ্কিত প্রহর গুনতেন। এইভাবে নাসিরউদ্দিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিক এবার একটি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। টানা 10 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো দেশ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো, এখনো এই বিপর্যয়ের কারণ উদ্ঘাটন করতে পারেনি বিদ্যুৎ বিভাগ। কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। 3 দিন পর প্রতিবেদন পেলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তিনি বলেন। বিদ্যুৎ বিপর্যয়ের পর সবার আগ্রহের কেন্দ্রে ছিল কারণ অনুসন্ধান। তবে বিপর্যয়ের কারণ না খুঁজে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতেই ঝাঁপিয়ে পড়ে বিদ্যুৎ বিভাগ। একই দিনে 2 দফা বিপর্যয়ের পরও 10 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। রোববার সকালের মধ্যে স্বাভাবিক হয়ে আসে বিদ্যুৎ পরিস্থিতি। বিদ্যুৎ সচিবের বক্তব্যে এই বিপর্যয়ের সুনির্দিষ্ট কোনো কারণ জানা গেল না। বিদ্যুতের দুর্ঘটনা কারিগরি কারণে সংঘটিত হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে। এর সঠিক কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে ইতিমধ্যেই বিদ্যুৎ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারপর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। কিন্তু বিপর্যয়ের সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেননি তারা। আমাদের যে তদন্ত কমিটি করাই হয়েছে এই জন্য, যেটাকে গভীরভাবে দেখা যে রিলে সিস্টেম থাকার পরে 900 মেগাওয়াট কাট করে দেওয়ার পরে কেন সিস্টেমটা স্টেবল থাকলো না। ডিটেলটা এই মুহূর্তে আমরা জানাতে চাচ্ছি না, আমাদের ডিটেল আসুক, রিপোর্টটা আসুক, তাহলে আমরা আরেকটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদেরকে আরো ডিটেল জানাতে পারবো। বিপর্যয়ের কারণ স্পষ্ট না করলেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশে এখন বিদ্যুৎ ঘাটতি নেই। আমি পরিষ্কার বলতে চাই, আমাদের কোনো লোডশেডিং নাই। আজকে যেখানে সমস্যা হচ্ছে তারা সাময়িকভাবে সেই এলাকার হয়তো কোনো ট্রান্সফরমার বা ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে, বাট আমাদের বিদ্যুৎ সাপ্লাইতে কোনো রকম ঘাটতি নাই। ভারত বাংলাদেশ বিদ্যুৎ বিনিময় গ্রিড লাইনে সৃষ্ট জটিলতা থেকেই এই বিপর্যয় হয়েছে বলে এমন খবর দেশ বিদেশের গণমাধ্যমে এলেও এটাকে স্রেফ কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন তৌফিক ই এলাহি। তো ভারতের মিডিয়া যেরকম বলছে, আপনারাও তো অনেক মিডিয়াতে এখানে বলছেন, এগুলো জিনিস স্পেকুলেটিভ জাজমেন্ট বেসিক্যালি। ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে সরাসরি চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর কাছে। জনাব তৌফিক ইলাহি চৌধুরী, আপনাকে প্রথমে আমরা ধন্যবাদ জানাতে চাই যে মধ্যরাতে হলেও আমরা কালকে বিদ্যুৎ পেয়েছি, কারণ অনেক ধরনের কথা ছিল যে 3 দিন 4 দিন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, সেটা কিন্তু এই ধরনের বিপর্যয় আমরা আর ভবিষ্যতে পড়ব না, সেটা আমরা কিভাবে আপনারা নিশ্চিত করতে পারছেন? জনাব তৌফিক ইলাহি চৌধুরী। ধন্যবাদ। আপনি দেখেছেন যে আমরা আল্লাহর মেহরবানিতে গত রাত্রির মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থাকে পুনরুদ্ধার করে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি।
এর আগে সিজনের সময় 2007 সনে যে ব্ল্যাকআউট হয়েছিল সেটা 3 দিন লেগেছিল। আমাদের সরকারের গত টার্মে এবং বর্তমান টার্মে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার কারণে দেখেন আমাদের গত 7 বছরে আল্লাহর মেহরবানিতে প্রথমবারের মতো হলো। যে কোনো সিস্টেমকে রোবাস্ট করতে হলে তার পেছনে অনেক কাজ করতে হয় এবং আমি মনে করি সেই কাজ করার কারণেই এতদিন আমাদের এই সিস্টেমটা সচল ছিল। পৃথিবীর বিভিন্ন দেশেই এরকম ইলেকট্রিক্যাল সিস্টেমে হঠাৎ করে অনেক বছর পর পর দুর্ঘটনা ঘটার নজির রয়েছে। আমেরিকায় হয়েছে, পার্শ্ববর্তী ভারতে হয়েছে। তো এটা এমন কোনো আমাদের কোনো সান্ত্বনার কারণ না, কিন্তু আমি দর্শকবৃন্দের জন্য বলছি যে একটা জটিল বৈদ্যুতিক ব্যবস্থাপনায় এরকম বা সম্ভাবনা একেবারে শেষ একেবারে যে হবে না এটা কেউ জোর দিয়ে বলতে পারবে। জনাব তৌফিকুল চৌধুরী, আমরা কি তাহলে কি ভয় পাবো যে কোনো মুহূর্তে আবার এরকম হতে পারে? না না না, আমি বলছিলাম কিন্তু এর মধ্যে আমরা কিছু কিছু সিস্টেম ইন্ট্রোডিউস করেছি যে কারণে এই যে এত 7 বছরে কোনো দিন হলো না যে কোথাও হঠাৎ করে যদি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় একটা দুটো, তাহলে আমরা একটা প্রোটেকশন সিস্টেম করেছি। তাতে প্রোটেকশন সিস্টেমের কারণে হয়তো আরও 2-1টা জায়গায় বিদ্যুতের লোডশেডিং হয়ে যাবে, কিন্তু সমস্ত সিস্টেম পড়ে যাবে না। এরকম এই রিলে সিস্টেমটা এখন বেশ সুপ্রতিষ্ঠিত হয়েছে। আপনার ইভেন গ্রামে গঞ্জের লোকজনও রিলে সিস্টেমের খবর জানে, যে কারণে তারা বলে যে কৃষি মৌসুমে যে আপনারা রিলেটা উঠায় নেন, রিলে সিস্টেমের খবর জানে, যে কারণে তারা বলে যে কৃষি মৌসুমে যে আপনারা রিলেটা উঠায় নেন, উঠায় নিলে আমরা আর একটু বেশি বিদ্যুৎ নিতে পারব। তো এরকম অনেক সিস্টেম ভিতর ইন্ট্রোডিউস করা হয়েছে। আমাদের যে গ্রিড ব্যবস্থাপনা সেটার আপনার নতুন একটা সেন্টার হয়েছে, লোড ডিসপ্যাচ সেন্টার, খুব আধুনিক এবং অনেকটা ব্যবস্থাপনাটা স্বয়ংক্রিয়ভাবে হয়। জনাব তৌফিকুল চৌধুরী, একটি কথা বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ বলছেন, যদিও তদন্ত হওয়ার পরে নিশ্চয়ই বিষয়টি বোঝাবে, কিন্তু কেউ কেউ বলছেন যে এরকম একটি বিপর্যয়ের কারণ যান্ত্রিক তো কিছু আছে, কিন্তু একটি অবহেলাজনিত কারণ এর মধ্যে একটি প্রধান থাকতে পারে। কারণ বিদ্যুৎ কেন্দ্র ট্রিপ করে গেলেও বা কোনো জায়গায় বিদ্যুৎ বসে গেলেও এরকম হওয়ার আসলে কথা না। মানে ন্যাশনাল গ্রিড একসাথে 6টি সঞ্চালন কেন্দ্রে ট্রিপ করে যাবে, সেটি আসলে একটু মনে হয় যে অবহেলাজনিত কোনো কিছু থাকতে পারে। আপনার কি এরকম মনে হয় কিনা জানো তৌফিকুল চৌধুরী, যে মানবিক অবহেলা এর জন্য দায়ী থাকতে পারে কিছুটা? আমি ইলেকট্রিক্যাল সিস্টেম যদি ট্রিপ করা শুরু করে, জি, এটা আমরা বলি কাসকেড, একটা পর একটা, তাতে এত অল্প সময় থাকে যে কারো পক্ষে এই অল্প সময়, এই সেকেন্ডসের মধ্যে ঘটনা ঘটে যায়, যে কিছু ম্যানুয়াল ইন্টারভেনশন করে এটাকে যে প্রতিহত করবে। তবে অবহেলা বিভিন্ন ধরনের হয়। আগে ব্যবস্থাপনা একটা সংরক্ষণ করা বা সিস্টেমকে দেখা ঠিক আছে কিনা, এটার জন্য আমাদের সচেতন থাকতে হবে। এবং আমাদের সব ব্যবস্থাই অনেক সময় থাকে, কিন্তু তার ড্রিল আমরা করি না। যে অন্য আছে না, যেমন আমরা বলি ফায়ারের জন্য ড্রিল করা হয়, যে যাতে আল্লাহ না করুন যখন আগুন আসে আমরা যেন মিট করতে পারি। এরকম কিছু ড্রিল আমরা আশা করতেছি এই তদন্ত হয়ে গেলে আমরা নিজেরা আপনাদেরকে কষ্ট না দিয়ে কিন্তু আমরা একটা নিজেরা ড্রিল করব, যে যদি কিছু হয় কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে এটাকে প্রতিহত করতে পারবো, কিভাবে। এইটা নিয়ে আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে আলাপ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা পরীক্ষা করেন যে কি কোনো এই ব্যবস্থাপনার মধ্যে কিছু কিছু ব্যবস্থা রাখা যায় কিনা,